তার মানে ওই সময় থেকে যে শহরটা চাপা পড়ে আছিল, আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে। এটি প্রাচীন বিক্রমপুরের একটি বিশাল বৌদ্ধ নগরীর ধ্বংস অবশেষ। বৌদ্ধ নগরী অর্থাৎ বৌদ্ধদের বিশাল এক শক্তিশালী শহর ছিল এটি, যা 780 থেকে 950 এবং 950 থেকে 1223 খ্রিস্টাব্দ পর্যন্ত দুই ধাপে গড়ে উঠেছিল এই বৌদ্ধ নগরী। বিদেশ থেকে হাজার হাজার মানুষ ছুটে আসতো এই শহরে সমৃদ্ধশালী শিক্ষা গ্রহণ করার জন্য। ইতিহাসে আছে প্রায় 8000-এর মতো ভিক্ষু এসেছিলেন এই শহরে শিক্ষা গ্রহণ করার জন্য। আজ এটি শুধুমাত্র মাটির স্তূপে পরিণত হয়েছে। ও সর্বনাশ। তার মানে এটা আগের থেকে এরকম উঁচা ইয়া ছিল? হ্যাঁ, হ্যাঁ এটাই তো, আগে এইখানে এরকম উঁচাই ছিল পাহাড়ের মতো। ও মাত্র কয়েক একর জায়গা নিয়ে একটি শহর গঠন করে কিভাবে কারা বসবাস করত, এখানে চলুন দেখে আসি। গ্রামের কৃষকের পান চাষের উঁচু মাটি ঢিবি থেকে প্রত্নতান্ত্রিক নিদর্শনরা মাটি খনন করে বের করলো একটি সমৃদ্ধশালী বিশাল এক শহর। কে জানতো সেখানে 780 সালে গড়ে উঠেছিল জনপ্রিয় একটি নগর। আজকে আমার উদ্দেশ্য সেটি দেখার। আসলে অত্যন্ত সুন্দর আমাদের এই বাংলাদেশ। বর্তমানে ছুটে চলছি মাওয়া যাওয়ার রাস্তায়। যাত্রাবাড়ি থেকে এই রাস্তাটি সরাসরি পদ্মা সেতুর উপর দিয়ে চলে গেছে। যত আরামে যাচ্ছি গাড়িটা তত আরামে পাওয়া হয়নি আমার। অনেকক্ষণ গাড়ি খোঁজাখুঁজির পর দৌড়ে গিয়ে একটা গাড়ি ধরে সেটাই চেপে বসলাম। রাস্তার বিশালত্বও অনেক, পাশ ঘেঁষে ঘেঁষে লাগিয়েছে ফুল গাছ। পরিবেশ সুন্দর রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। এই পাশ দিয়ে আসাটা আমার সবচাইতে ভুল হয়েছে। সহজ পথ রেখে আরো সহজ করতে গিয়ে দূরত্ব বাড়িয়ে নিয়েছি। আমার প্রথম এই পথে যাত্রা করা, তাই মনে হচ্ছে এই পথটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। বুড়িগঙ্গা নদীর বিশাল রূপ অপরূপ সৌন্দর্য নিয়ে তাকিয়ে আছে। রাস্তাটি বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে চলে গেছে। শহরের অনেক জায়গায় বুড়িগঙ্গাকে দেখা যায় একটা পচা নর্দমার মতো, কিন্তু এখানে বেশ যত্নে আছে। আমার পাশ দিয়ে আপন মনে যেই নদীটি বয়ে যাচ্ছে, এটি সেই বুড়িগঙ্গা নদী। এই নদীর বিলাসিতা দেখে ভাবছিলাম অন্য কোনো নদী হবে হয়তো। রাজা জমিদার সম্রাটদের কাছে রত্ন হিসেবে ব্যবহার করা হতো এই নদী। প্রকৃতি আমার ভালো লাগে, তবে এই মুহূর্তে প্রকৃতি দেখার মতো কোনো অবস্থা নেই, কারণ আমি আছি এখনো শহরের ভিতর। তারপরও প্রকৃতির কথা মনে করতে করতে ছুটে চললাম। প্রকৃতির অপরূপ আবহাওয়া গায়ে লাগিয়ে ছুটে চলেছি আমি। চলতে চলতে রাস্তার উপরে সাইনবোর্ডে দেখতে পেলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। খুব ভালো লাগলো, আর রাস্তাটাও পরিচিত মনে হলো। অপরূপ সাজ আর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে ছুটে চললাম মুন্সিগঞ্জের দিকে। গাড়িতে বিভিন্ন রকমের মানুষ ওঠে, তাদের বিভিন্ন রকমের আচরণ হতে পারে। আমার পাশে একজন শান্ত মনে ঘুমিয়ে আছে। জানালা দিয়ে বাইরে আশপাশটা বেশ দারুণ লাগছে। রঙিন শহর, জানালার ফাঁক দিয়ে তাকিয়ে মনে হচ্ছে রঙিন আবহাওয়ায় মিশে পাখির মতো উড়ে চলছি নীরের উদ্দেশ্যে। অনেকটা পথ শেষ করে বর্তমানে শ্রীনগর আছি। এখানকার প্রতিটি গ্রামের নামই প্রাচীন যুগের পুরনো নামের সাথে মিলে যায়। শ্রীনগর থেকে বাস রওনা দিল প্রান্তর গ্রামের দিকে। সবুজ আবহাওয়ায় ভেসে বেড়ানো বাকি। গ্রামের মেঠো পথে পার ঘেঁষে ঘেঁষে বয়ে গিয়েছে পুকুর। লোককথা অনুসারে শ্রীনগর কিছুক্ষণ পর পরই একটি করে পুকুর খনন করা রয়েছে। প্রতিটা বাড়ি একটি অথবা দুটো করে পুকুর খনন করা আছে। তবে রাস্তার পার ঘেঁষে এই পুকুরগুলো বয়ে যাওয়া প্রকৃতির সাথে মিলিয়ে দেখতে অসাধারণ লাগছে।
এটি ছিল একটি হিন্দুদের বসবাসরত এলাকা, তাই হিন্দুদের আমল থেকেই পুকুরগুলো খনন করা রয়েছে। চারপাশেই সবুজ শ্যামল গাছপালায় ভরে আছে। এই বিশাল এলাকাকে আমি কৃষকের এলাকা বলবো না, এটি হলো ইতিহাসের এলাকা। এই বিক্রমপুরের কোনায় কোনায় ইতিহাস ভরে আছে। এই পুরো এলাকা দেখে নতুন মনে হবেই না। নতুন কোনো ঘরবাড়ি হলেও স্থানটি প্রাচীন আমলের বৌদ্ধ রাজাদের সমৃদ্ধশালী একটি অঞ্চল ছিল। এটি ছিল সেই ইতিহাসের বিক্রমপুর শহর। কৃষকের প্রাণপ্রিয় ফসল ধান। প্রতি বছর 2 বার ধান চাষ করা হয়। এখানে চকের চক সেরকমই চাষ করেছিল আমন ধান। সোনার রঙে রাঙিয়ে রেখেছে ফসলের মাঠকে। চলছি আর গ্রাম নিয়ে ভাবছি, প্রাচীন যুগেও কি এমন ছিল? এরকম ভাবেই কি ফসল আবাদ হতো? কেমন ছিল তখনকার জীবন? কল্পনায় এঁকে নিলাম তার ছবি। দুই পাশেই কৃষকের আবাদ করা ফসলের মাঠ, আর তার মাঝখান দিয়েই বয়ে গেছে এই রাস্তা। রাস্তার চারপাশটাতে সবুজ গাছপালায় রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। মনে হচ্ছে গাড়ি থেকে নেমে এখানে বসে সময় কাটাই। এক পলকের জন্য মনে হচ্ছে নিজেকে একেবারেই প্রকৃতির সাথে মিশিয়ে রাখি। রাস্তার এই পাশে বসে থেকে নীরবে কিছুটা সময় কাটাই। ভাবনা আসুক আর না আসুক, আবল তাবল কিছু একটা লিখতে থাকি। ঘরতরির বাজার। পাশেই যেই বাজারটি দেখা যাচ্ছে সেখানে ছোট বড় বিভিন্ন রকমের ঘর তৈরি করে রাখা আছে। এখানেই ঘরগুলো তৈরি করে রাখে, অথবা কেউ অর্ডার করলে তার চাহিদা মতো কাজ করে বাড়িতে পৌঁছে দেয়। সকালে না খেয়েই বেরিয়ে পড়েছি। বাজারে গরম গরম সিঙ্গারা লুচি ভাজা দেখে খেতে ইচ্ছে করলো। আমি আছি এখন টুঙ্গিবাড়ি বেতকা, আর বাস আমাকে এখানেই নামিয়ে দিল। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি শাকিল হোসেন। এই উপজেলারই একটি গ্রাম আছে যেটার নাম নাটেশ্বর গ্রাম। এই গ্রামের ভিতরেই 1000 বছরের আগে যেই বৌদ্ধনগরী গড়ে উঠেছিল, সেই বৌদ্ধনগরী প্রত্নতান্ত্রিক নিদর্শনের মাধ্যমে তাদের মাধ্যমে সেই নগরীটা বের হয়ে এসেছে। তখন 1300 বছর আগে সেই নগরীতে শিক্ষার ব্যবস্থা গড়ে উঠেছিল, ধনী একটি শহর গড়ে উঠেছিল। সেই ধনী শহর এ যাবৎ মাটির নিচে চাপা পড়েছিল, সেই শহরটা এখন প্রত্নতান্ত্রিক নিদর্শনের মাধ্যমে বেরিয়ে এসেছে। আমি আজকে সেই মাটি খনন করে যেগুলো বের হয়ে এসেছে, 16টি স্তব বের হয়ে এসেছে, সেইগুলো দেখার জন্য আমি যাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হইলো, আমি নিয়ত করেছিলাম বাংলাদেশের 64 জেলা ঘুরবো। এটা আমার 5ম জেলা মুন্সিগঞ্জ। আমি চাইলাম এখান থেকেই সরাসরি নাটেশ্বর গ্রামে চলে যাব, তবে এখান থেকে সরাসরি নাটেশ্বর যাওয়ার মতো কোনো অটো পেলাম না। হ্যাঁ, ওই যে মাটি খনন করে যেই বের হয়েছে ওইখানে বৌদ্ধ বিহার। বল ভাড়া কত? 80 টাকা। এদের থেকে অল্প একটু রাস্তা। নাটেশ্বর কত? নাটেশ্বর তো টুঙ্গিবাড়ির থেকে কি গাড়ি যায়? চলেন, টুঙ্গিবাড়ি ভাড়া কত? বাস থেকে নামার পর এখন আমাকে পরপর অটোতেই চলতে হবে। আমি যেই না আরো ভিতরে প্রবেশ করলাম, এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করে দিল। এখানকার পরিবেশগুলো অসাধারণ। যা জানি না, যা দেখি নাই কখনো, তা আজ জানতে মনে যাচ্ছে এবং দেখতে মনে যাচ্ছে। প্রকাশ্যে না হলেও মনে মনে আমি একজন কবি হয়ে ছুটে চলেছি। এক একটি অঞ্চলে সৃষ্টিকর্তা এক একটি ঐতিহ্য দিয়ে সাজিয়ে রেখেছে। নীরব শান্ত রাস্তা, আর রাস্তার পার ঘেঁষেই চলে গেছে লম্বা করে খাল আকারে একটি পুকুর। ঘন ঘন পুকুর কাটা, আর পুকুর ভরাট না করেই পুকুরের উপরেই বাড়ি বানিয়ে বসবাস করছে এখানকার মানুষ। এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটি প্রাথমিক বিদ্যালয়েও যে এত বড় হয় প্রথম দেখলাম। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণটি বিশাল আকৃতির। স্কুল পার হতে না হতেই আবারও পেলাম পুকুরের দেখা। মূলত এই অঞ্চলটি ঘিরেই ছোট ছোট পুকুর রয়েছে। চেপে বসলাম আবারও অটোতে।
এবার সোজা উদ্দেশ্যের পথে। গ্রামের এই মেঠোপথ দিয়ে মানুষের চলাটা কতটা সহজ হয়ে গেছে। গ্রামের এই পরিবেশ, গ্রামের এই আবহাওয়া আমার মনকে সহজেই শীতল করে দিল। গ্রামের এই মেঠোপথগুলো দেখলে ছোটবেলার স্কুল জীবনের কথা মনে পড়ে। গ্রামের সুখ আর প্রাকৃতিক পরিবেশের শান্তি নিতে নিতেই আমি চলে এসেছি নাটেশ্বর বৌদ্ধ বিহারে। ব্যানারে এরো মার্ক করে লেখা আছে নাটেশ্বর, উপরে লেখা আছে বৌদ্ধ মন্দির, প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে বের করা হয়েছে। মেন রাস্তার সাথেই সাইনবোর্ড দ্বারা স্বাগত জানাচ্ছে। এবার হাঁটতে হাঁটতে ছুটে চললাম। শহর হয়ে গেছে গ্রাম, আর গ্রাম হয়ে গেছে শহর। এক সময়ের সমৃদ্ধশালী শহর, আজকের কৃষকের প্রাণপ্রিয় গ্রাম। আমি হাঁটতে হাঁটতে দূর থেকে কিছু সাইনবোর্ড দেখতে পাচ্ছি, হয়তো পৌঁছে গিয়েছি সেখানে। এটি সেই স্থান যেখানে খনন কাজ এখনো সম্পূর্ণ হয়নি, এখনো চলমান। এই স্থানে পা রাখতেই আমার ভিতরে কি যেন এক অনুভূতির সৃষ্টি হলো। আমি লিখে এবং ভাষায় কোনোভাবেই প্রকাশ করতে পারছি না। প্রাচীন যুগের সমৃদ্ধশালী শহরে পা রাখলাম আমি, আর এটি বৌদ্ধনগরী। এখানেই ছিল পাল বংশ এবং সেন বংশের রাজত্ব। এটি সেই বৌদ্ধদের শক্তিশালী শহর ছিল। এটি শুধু একটি শক্তিশালী শহর নয়, এটি একটি সমৃদ্ধশালী শিক্ষিত শহর, যেখানকার শিক্ষার মান সেই 1000 বছর আগেই আন্তর্জাতিক পর্যায়ে ছিল। এই এত সমৃদ্ধশালী শহরের উপর দিয়েই মাত্র কয়েক কদমের একটি গ্রামীণ জনপদ তৈরি হয়েছে। গ্রামের অনেক মানুষই জানতো না এখানে কি লুকিয়ে আছে। প্রবেশের শুরুতেই এখানে বিশাল বড় বড় আকৃতির অনেকগুলো সাইনবোর্ড টানানো রয়েছে এবং তাতে ছবি দিয়ে রাখা হয়েছে। কি কি খনন করে পাওয়া গেছে, মূলত এগুলো সেগুলোরই ছবি। প্রত্নতান্ত্রিক সেই নিদর্শন দেখার জন্য আমি ছুটে এসেছি অনেক দূর থেকে। একটা জিনিস ভাবা যায়, এই একটা গ্রাম, এটা একটা গ্রাম, পুরনো গ্রাম, এইটাই কিন্তু এত সমৃদ্ধশালী শহর ছিল, উন্নত একটা শহর ছিল। এটাকে ভাবা যায় কখনো? এই একটা গ্রাম এত উন্নত শহর ছিল, কতটা মাটির নিচে পড়ে গেছে। এখানে যতগুলো পিরামিড স্তব, বৌদ্ধ মন্দির, এগুলো যা ছিল সব কিন্তু এই মাটির নিচে পড়ে গেছে। এখন সবকিছু ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই পুরোটা অঞ্চল, মানে এই পুরোটা অঞ্চল জুড়েই কিন্তু একটা শহর ছিল। প্রতিটা শহর গ্রামে পরিণত হয়েছে, গ্রাম শহরে পরিণত হয়েছে। এইটা এত ভাবা যায়, আমি তো নিজেও কল্পনার বাইরে হয়ে যেতেছি। আমি আছি এখন মুন্সিগঞ্জের সেই নাটেশ্বর গ্রামে, যেখানে পুরনো আমলের সেই প্রাচীন বৌদ্ধ বিহার বের করা হয়েছে। এখান থেকে অনেক প্রত্নতান্ত্রিক নিদর্শন পাওয়া গেছে, যা খনন করে মাটি দিয়ে আবার ঢেকে রাখছে। এখানে এই যে যতগুলো পুকুর দেখতে পারতেছেন এখান দিয়ে, এগুলো কিন্তু সবগুলোই খনন করা হয়েছে। খনন করে এই পুকুরের নিচে মাটির কতটা গভীরে চলে গেছে এই শহরটা বলাই কঠিন। এত সমৃদ্ধশালী, এত শক্তিশালী শহরের ভিতরে প্রবেশ করে আমি এর ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ জানতে চাই। ভিতরে কাঁটা দিয়ে উঠছে আমার। এত শক্তিশালী শহর আজকে মাটির নিচে চাপা পড়ে আছে। এখানেই নাকি ধনী ধনী মানুষ আসতো তাদের শিক্ষা গ্রহণ করার জন্য এবং তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য। প্রত্নতান্ত্রিক গবেষণায় জানা গেছে এই বিহারটি আনুমানিক 8 থেকে 13 শতাব্দীর মধ্যে পাল ও সেন যুগের বিকশিত হয়েছিল। এটি প্রায় 500 বছর ধরে একটি সক্রিয় শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র ছিল। প্রাচীনকালের বিক্রমপুর ছিল বঙ্গ ও সমতট সাম্রাজ্যের রাজধানী এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। চীন পরিভাষক ইয়োনসাং তার ভ্রমণ বৃত্তান্তে এই অঞ্চলের 30টির মতো বৌদ্ধ বিহার থাকার কথা উল্লেখ করেছে। এই বাংলা শাসন করার জন্য যুগে যুগে অনেক রাজা এসেছে, অনেক বাদশাহ এসেছে, অনেক সুলতান এসেছে। মূলত যেই রাজা এসেছে তাদের নিজেদের মতো করে এক একটা রাজধানী গঠন করছে, এক একটা শহর গঠন করছে। সেই মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে আজ পর্যন্ত যত রাজা আছে, যত বাদশাহ এসেছে, তারা তাদের নিজেদের মতো করে এক এক জায়গায় বসতবাড়ি গড়ে তুলেছেন।
যে আমি এই যে নাটেশ্বর অঞ্চলে যেই অঞ্চলে আছি, এটা পুরো একটা গ্রাম, একদম ঘনবসতিপূর্ব একটা গ্রাম। এই গ্রামের মধ্যে কে জানতো আজ থেকে 1300 বছর পূর্বে এই গ্রামটি একটি শহর ছিল। এখানে ছুটে আসতো বিভিন্ন দেশ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য, বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো ভ্রমণ করার জন্য। আজ থেকে প্রায় 1300 বছরের আগের যে শহরটি এখানে ছিল, এখানে এখন কিন্তু এখানে এই শহরটা মাটির নিচে, সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে আছে। এখানে আমার পিছনে যেই পুকুরগুলো আছে, এই পুকুরগুলোর ভিতরেও অনেক স্থাপত্য রয়েছে, যেগুলো মাটি খনন করে প্রত্নতান্ত্রিক নিদর্শনরা আবিষ্কার করেছেন এবং মাটি খনন করে সেই স্তরগুলোকে সযত্নে বের করে আবার পুনরায় মাটির পলিথিন দিয়ে, মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছে। এরকম আরো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন শাসক এসেছে, আর সেই শাসকরা তাদের নিজেদের মতো করে একটা শহর গঠন করেছে। তখনকার সময়ে এইখানে একটা শহর ছিল, 2500 বছর আগে মহেস্থানগড় একটি শহর ছিল। এরকম করে বিভিন্ন জায়গায় জায়গায় এক একটা করে শহর গড়ে তুলেছেন। আর এইখানে ছিল আজ থেকে 1300 বছর আগের একটি বৌদ্ধ রাজধানী, বৌদ্ধ বিহার, যেখানে বৌদ্ধদের জন্য একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। এখানে মাটি খনন করে পেয়েছে সেই সময়ের যেই পাকা রাস্তা, সেই সময়ের যেই পাকা ড্রেন, সেই সময়ের যে বিলাসবহুল মন্দির, বিলাসবহুল বাসস্থান, সেইগুলো কিন্তু খনন করে এখানে পেয়েছে। 2013 সাল থেকে খনন কাজ শুরু করে 24 সাল পর্যন্ত একটানা খনন করে এখনো প্রায় সময় করেই এখানে খনন করা হয়। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর চিহ্ন বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ধারণা করা হয় তিনি এই নাটেশ্বর বিহার বা এর কাছাকাছি কোনো মঠেই শিক্ষা লাভ করেছিলেন। এটি কেবল একটি বিহার ছিল না, বরং এটি সুপরিকল্পিত প্রাচীন নগর ও বিদ্যাপীঠের অংশ ছিল, যা মাটির নিচে চাপা পড়েছিল। 2012 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতান্ত্রিক বিভাগ এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথম খনন কাজ শুরু হয়। পরে এতে চীনা প্রত্নতান্ত্রিকরাও যোগ দেন। খনন কাজে বেরিয়ে এসেছে বিস্ময়কর স্থাপত্যের নিদর্শন। বাংলাদেশের প্রত্নতান্ত্রিক ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশাল পিরামিড আকৃতির স্তব আবিষ্কৃত হয়েছে, যা এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে একটি বড় অষ্টকোণাকৃতি স্তব পাওয়া গেছে, যা দক্ষিণ এশিয়ার আর কোথাও দেখা যায়নি। এখানে খনন কাজে বেরিয়ে এসেছে 16টিরও বেশি ছোট বড় স্তব, পাকা রাস্তা, কক্ষ, প্রার্থনা হল এবং উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থার প্রমাণ মিলেছে। এই আবিষ্কার প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার এক হারানো অধ্যায়কে উন্মোচন করেছে। এটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থান হিসেবে সংরক্ষিত এবং বাংলাদেশ সরকার এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। এখানে কি আগে মানুষের যে ছিল না, বসত বাড়ি ছিল না? না, বসত বাড়ি ছিল না। কি আসলে? পানের বুড়ো আছে। হ্যাঁ, পানের বুড়ো। পানের বড়, এটা মানে কি বুঝলাম না। এই যে পান খায় বেলারা পানের আবাদ করতো, চাষ করতো। হ্যাঁ, চাষ করতে। এটা আরো উঁচা ছিল। আরো উঁচা ছিল। হ্যাঁ, ও, আমি এটা আরো উঁচা ছিল। খুঁজা খুঁজা মনে করে নিচা করছে এই যে এই মাটি যে এক এই যে জায়গায় উঁচা দিতেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার সমান আছে উঁচা। ও সর্বনাশ। এটার খুঁজা বেকু দিয়া এনকার মাটি হুনকার মাটি হুনকার উত্তন হুন হুন। তার মানে এটা আগের থেকে এরকম উঁচা ছিল। হ্যাঁ, অনেক খুঁজেই করছে। আর আগে তো উঁচা ছিল, উঁচু অনেক হ্যাঁ, উঁচা ছিল। এটাই তো আগে এইখানে এরকম উঁচাই ছিল, পাহাড়ের মতো। বাড়ি দেখা গেছে এতটুকু। ও, ঘর দেখা গেছে অল্পিটাল। হ্যাঁ। এই যে ঘরের হেনকারে ঘর দেখা গেছে। তার মানে ওই সময় থেকে যে শহরটা চাপা পড়ে আছিল, এই আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে। প্রত্নতান্ত্রিক খননে আবিষ্কৃত এই স্থানটিতে প্রাচীন বৌদ্ধ মন্দির, ধর্মচক্র সহ নানা প্রতীকীয় কাঠামো রয়েছে, যা প্রমাণ করে এটি একটি সুপরিকল্পিত বৌদ্ধ নগরী ছিল এবং এর ইতিহাস অনুসন্ধান ও সংরক্ষণের কাজ চলছে। যেখানে ওইখানে যে কটা সাইনবোর্ড টানানো আছে, এটা যে একটা ধনী একটা শহর ছিল, তার নিদর্শন ওইখান থেকে পাওয়া গেছে। যে ওইখানে পাকা সড়ক আর ড্রেন পাওয়া গেছে। ওইখানে সাইনবোর্ড টানানো আছে, ওইখানে সাইনবোর্ড দেওয়া আছে, ছবিও দেওয়া আছে যে কি রকম একটা রাস্তা ছিল এখানে। এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা আছে। মূলত 100 একর জায়গা মিলে এই শহরটা গড়ে উঠেছিল। এখন কিন্তু বিভিন্ন দেশ থেকে মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে পড়াশোনা করার জন্য। আপনি একটাবার চিন্তা করেন
যে আজ থেকে 1300 বছর আগে আমি যে স্থানে আছি, এই স্থানে ভিক্ষুরা আসতে তাদের ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য। সমৃদ্ধশালী ঘরের যে সন্তানেরা আসতো এইখানে পড়াশোনা করার জন্য। প্রাচীনকালের সম্পূর্ণ ইতিহাসের সাথে আমি মিশে আছি। আমি ভালো করে ভাষায় আসতেছে না আমার, আমি কিভাবে যে প্রকাশ করব। আমি এই অনুভূতিটা, আমার এই অনুভূতিতে আমি হারিয়ে যাচ্ছি। প্রতিবারই আমার এই অনুভূতিতে আমি হারিয়ে যেতেছি যে কিভাবে যে আমি এই আবেগটা আমি করবো, যে এখানে এত সমৃদ্ধশালী একটি শহর ছিল, আজ মাটির নিচে চাপা পড়ে আছে। তখনকার কেউ নেই, যারা শিক্ষা অর্জন করার জন্য এই শহরে আসতো তারাও নেই। তাদের কোনো বংশ পরিচয় আজও পৃথিবীতে আছে কিনা সেটাও জানা নেই। কিন্তু এই শহরটা যে ছিল মাটির নিচে চাপা পড়ে আছে, এটা প্রকাশ পাচ্ছে, এটা দেখা যাচ্ছে। এই বৌদ্ধ নগরীটি দুই ধাপে বিভক্ত ছিল। প্রথম ধাপ 780 থেকে 950 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় ধাপ 950 থেকে 1223 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। নাটেশ্বর বৌদ্ধ বিহার বিক্রমপুর অঞ্চলের সমৃদ্ধশালী বৌদ্ধ সভ্যতার সাক্ষ্য বহন করে এবং এটি বাংলা ও শতট অঞ্চলের বৌদ্ধ ঐতিহ্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এর ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য শৈলী নিয়ে গবেষণা ও সংরক্ষণের কাজ পুরোদমে চলছে, যা এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসকে সমৃদ্ধ করবে। কিছুতেই যেন আমি আমার মনকে শান্ত করতে পারছি না। এত পুরনো একটি নগরী, অথচ আজকে তার পরিণত গ্রাম হয়েছে। এখানকার চারপাশটাতেই ইতিহাস ছড়াছড়ি করছে। দেখেন এখান থেকে বের করা হয়েছে, এখান থেকে একটা স্তূপ বের করা হয়েছে। এখানে যে পুকুর খনন করে ফেলাইছে। এখানে অনেকগুলো আছে, এই যে অনেকগুলো ইট আছে। এই যে এই ইটগুলো সেই সময়ের, এই যে দেখেন তখনকার সময়ের যে ইট। আমি শুধু এই ইট ছাড়া আর কিছুই ধরতে পারতেছি না। তবু যে আমি নিজের হারিয়ে ফেলতেছি এই ইটের প্রতিটা কণার ভিতরেই, কারণ এই প্রতিটা ইটের মধ্যেই ঘিরে রয়েছে প্রতিটা ইতিহাস। এই মুন্সিগঞ্জ জেলা আগে থেকেই অনেক ইতিহাস জন্ম দিয়ে এসেছে, যার আদি নাম বিক্রমপুর থেকেই বোঝা যায়। ইতিহাসে উল্লেখ আছে 3000 বছরের আগের সভ্যতার প্রমাণ পেয়েছে গবেষকরা। এখানে পুরো একটি পাহাড়ের মতো উঁচু ঢিবি ছিল। এরপরে এখানে প্রত্নতান্ত্রিক গবেষকরা মাটি খনন করতেই 1000 বছরের পুরনো ইতিহাস উন্মোচিত হচ্ছে। কিভাবে একটি শক্তিশালী নগরী এভাবে মাটির নিচে চাপা পড়ে পাহাড় হয়ে যায়, কে মাটি দিয়ে ঢেকে রেখেছে, আর মানুষগুলোকে কে শহর ছাড়া করেছে, এমন অনেক প্রশ্নই আমার মনে। যেন এক দানব এসে পুরো শহর মাটি দিয়ে ঢাইকে রেখে গেছে, আর তারপরে পুরো শহরের মানুষগুলো এখান থেকে আপনা আপনি সরে গেছে। তারপরে পুরো শহর ধ্বংসের নিচে আর ফাঁকা হয়ে রয়েছে। হাজার হাজার বছর ধরে এক মানুষের কোনো আনাগোনা নাই। হাজার হাজার বছর ধরে শহরটাই চলে আসছে মাটির নিচে। হাজার হাজার বছর পরে সেই দানবের ধ্বংসের যে শহরটা, এই শহরটা উদ্ধার করেছে। এরকম একটা ঘটনার কথা মনে হয়, আসলে ঠিক তেমন না। হাজার হাজার বছর ধরে মাটির নিচে পড়ে গেছে, তারপরে মাটি উঁচু হয়েছে। তারপরে এখানে কিন্তু পান চাষ করতো মানুষ। ওই বড় যে ঢিবি আছে, ওই বড় ঢিবির মতো এখানে উঁচু ছিল আরো। এখানে এই যে মাটি খনন করে এগুলি করছে, এগুলো সবই বৃষ্টির পানি। আসলে এটা হবে, এটা তখনকার সময় যেই বৌদ্ধরা একটা পরিকল্পিতভাবে শহর গঠন করেছিল, তারা বুঝতেই পারতো যে এই জায়গায় আমি যদি আমার এই শহরটা তৈরি করি, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, যার কারণে আমরা এখানে একটা শহর গঠন করতেই পারি। সেরকম পরীক্ষা নিরীক্ষা করেই তারা এখানে এই শহরটা তৈরি করছিলেন। দেখুন এই যে ইটগুলো বের হয়েছে, এই ইটগুলো সে 1200 বছরের পুরনো, 1300 বছরের পুরনো একটি শহরের ইট। সবচেয়ে বিষয়কর বিষয় হলো, এটা যদি শুধু একটা ইট হইতো তাহলে এতটা অবাকপূর্বক হইতাম না আমি, যদি শুধু একটা ইট হইতো। যে 1200 বছর আগের একটা শুধু ইট, এটা আর তেমন কি, এটা আর ভাবার কিছু নাই, করার কিছু নাই। কিন্তু এটা যে একটা শহরের ইট, বিলাসবহুল একটি শহরের ইট, এটা যে একটা বৌদ্ধ শহরের, একটা বৌদ্ধ রাজধানীর ইট, এটাই ভাবতে গেলেই আমার অনেক কিছু হয়ে যাচ্ছে। যে দেখে মনে হচ্ছে ঘন জঙ্গল আর ঘনবসতিপূর্বক একটি গ্রাম, তবে এটি ছিল এক সময়ের প্রখ্যাত শহর, যা আজকের গ্রামে পরিণত হয়েছে। 1000 বছর
আগে এখানেই গড়ে উঠেছিল এক ধনী সভ্যতার শহর, যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল প্রকারের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে বিশাল এরিয়া করে খনন করার কাজ শুরু করেছে, আর এই খননের মাধ্যমেই বেরিয়ে এসেছে সেই সময়ের এক একটি প্রাতিষ্ঠানিক স্থাপত্য, যেগুলো তখনকার সময়ে ছিল অনেক গুরুত্বপূর্ণ। এগুলো এখন আবারও মাটি দিয়ে ঢেকে রেখেছে, যেন কোনো কারণেও এগুলো আবার নষ্ট হয়ে না যায়। খনন কাজ সম্পূর্ণ হলে তারপর পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে। প্রাচীন যুগে প্রায় আজ থেকে 1000 বছর আগে এই বিক্রমপুর অঞ্চলটি ছিল বল, সেন এবং গুপ্ত বংশের রাজাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অংশ, মহা গুরুত্বপূর্ণ নগরী। কালের বিবর্তনে এখন গ্রামে পরিণত হয়ে গেছে, আর তখনকার সেই সব রাজাদের প্রাতিষ্ঠানিক স্থাপত্যগুলো আজ মাটির নিচে চাপা পড়ে আছে। বল রাজা, সেন রাজা এবং গুপ্ত রাজাদের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল এটি, তাই এখানে গড়ে উঠেছিল শক্তিশালী সভ্যতার শিক্ষা প্রতিষ্ঠান। এখানে তারা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিল যেখানকার শিক্ষা আন্তর্জাতিক পর্যায়ের ছিল। এই শহরে চীন, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভিক্ষুরা আসতো শিক্ষা গ্রহণ করার জন্য। ভিক্ষু বলা হয় তাদের, যারা বৌদ্ধ ধর্মের উপর বিশেষ পণ্ডিত্য অর্জন করে, বিশেষ জ্ঞান অর্জন করে, এবং এই জ্ঞান অর্জন করা শেষ হলেই তারা বেরিয়ে পড়ে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে। তাদের মতো মহান ব্যক্তিরা আসতেন এই শহরে শিক্ষা গ্রহণ করার জন্য। কতটা শক্তিশালী শিক্ষা অর্জন করা হতো এখানে, গবেষকরা তার নিদর্শন খুঁজে পায় অতীশ দীপঙ্কর চিহ্নের থেকে। এই এলাকাতেই অতীশ দীপঙ্কর চিহ্ন জন্মগ্রহণ করেছিলেন। অতীশ দীপঙ্কর চিহ্ন হলো বৌদ্ধ ধর্মের দ্বিতীয় প্রাণ পুরুষ। গৌতম বুদ্ধের পরের স্থানই হলো অতীশ দীপঙ্কর চিহ্নের। তিনি নিজেও এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং শিক্ষা গ্রহণ করিয়েছিলেন, গবেষকরা এমনটাই ধরেছে। প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে এখান থেকে যা পাওয়া গেছে তা এশিয়া মহাদেশের বিখ্যাত জিনিসগুলোর মধ্যে একটি। চায়না এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে খননের কাজ পরিচালিত হচ্ছে। মাটির নিচ থেকে বেরিয়ে আসছে বিভিন্ন ধরনের প্রত্নতান্ত্রিক নিদর্শন। বর্তমানে খনন কাজ স্থগিত রয়েছে, যার কারণে বাস্তবিক কোনো কিছু দেখাতে পাচ্ছি না। আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম এবং মাটি হাত দিয়ে ধরে ধরে ছুঁয়ে ছুঁয়ে দেখলাম। পুরো একটি শহর মাটির সাথে মিশে গিয়েছে। এই যে অনেকগুলো ইট রয়েছে, আর এইখান দিয়ে অনেকগুলো ইটের যে খোয়া স্তব এগুলো রয়েছে। এই যে ব্যানার টানিয়ে রাখা হয়েছে, আর যেগুলো মাটি খনন করে বের করা হয়েছে এগুলো মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটা ছিল সেই মন্দির। এই যে এটা মাটি খনন করে বের করা হয়েছে। এটা ছিল সেই তখনকার সময়ের সেই মন্দির। কাজ এখনো শেষ হয় নাই, কাজ সম্পূর্ণ হলে বোঝা যাবে যে এটা কোন জায়গায় কি ছিল। এখানে অনেকগুলো রয়েছে 780 সালের এই যে ইট, আমার হাতে যে ইটটা রয়েছে 780 সালের ইট। এটাই শহরের মধ্যে যে বিখ্যাত বিশিষ্ট মন্দির ছিল, এটাই সেই মন্দির। ওই পাশে রয়েছে রাস্তা। এই স্থানটিতে রয়েছে বৌদ্ধ মন্দির, ইটের রাস্তা, রান্নাঘর এবং আরো অনেক স্থাপত্য। এত বিশাল বিশাল মানুষের জন্য এত ছোট একটি শহর কিভাবে তৈরি হয়েছিল? বর্তমানে কত বিশাল বিশাল বিল্ডিং হয়েছে বাংলাদেশে। এই শহরগুলোর স্থাপত্যগুলো দেখলে অনুভব করা যায় তখনকার মুদ্রার মূল্য, তখনকার অভাব অনটন। অনেকক্ষণ অবাক হয়ে দেখতে থাকলাম এই শহর। 1000 বছর আগে যেটি ছিল একটি বিখ্যাত শহর, আজ 1000 বছর পরে সেটি মাটির সাথে মিশে আছে, গড়ে উঠেছে একটি গ্রাম।